ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৬৫ জন শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে। রবিবার দেশটির দক্ষিণে অবস্থিত আবিয়ান প্রদেশের স্বাস্থ্য দপ্তর এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য দপ্তরের পরিচালক আব্দুল কাদের বাজামিল জানান, শনিবার সন্ধ্যায় আবিয়ান প্রদেশের সাকরা উপকূলে আরব সাগরে প্রচণ্ড ঝড়ো হাওয়ার কবলে পড়ে এবং নৌকাটি উল্টে যায়। নৌকাটিতে প্রায় ১৫০ জন আরোহী ছিলেন, তাদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক। ঘটনার পর উদ্ধারকারী দল সমুদ্র সৈকত ও আশেপাশের এলাকা থেকে ৬৫ জনের মৃতদেহ ও ১২ জনকে জীবিত উদ্ধার করে। তাদের স্থানীয় সাকরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও উদ্ধার অভিযান চলছে বলেও জানান তিনি। ইয়েমেন যাওয়ার জন্য লোহিত সাগর কিংবা এডেন উপসাগর পার হতে বিপজ্জনক ও জনাকীর্ণ নৌকায় করে মানুষকে নিয়ে যায় পাচারকারীরা, আর এসব যাত্রা প্রায়ই আত্মঘাতী হয়ে ওঠে। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘন্টায় নিহত হয়েছেন আরও অন্তত ৯২ জন ফিলিস্তিনি। এদের মধ্যে রয়েছেন অন্তত ৫৬ জন ত্রাণ প্রত্যাশীও। ইসরায়েলের অবরোধে গাজায় তীব্র অনাহারে থাকা মানুষের সহায়তায় রবিবারও বিমান থেকে ত্রাণ ফেলেছে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ। এরই মধ্যে অনাহারে থাকা আরও এক ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানাচ্ছেন, ইসরায়েলকে দুর্বল করতেই এসব ভিডিও প্রকাশ করা হচ্ছে। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণ নিচ্ছেন গাজা উপত্যকার ক্ষুধার্ত মানুষ। সেখানকার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এক বস্তা আটার জন্য চলে যেতে পারে নিজের জীবনও। গাজার মোরগ এলাকায় ত্রাণ নিতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেই খালি হাতে ফিরে আসেন অনেকে। আমি আটার বস্তা আসার জন্য অপেক্ষা করছি, কিন্তু আমাদের মাত্র বলা হলো আটা শেষ হয়ে গেছে, আমাদের বাড়িতে চলে যেতে বলেছে। আমাদের কোনো উপায় নেই, ফিরে যেতে হয়েছে। এটি একটি ভয়াবহ অপরাধ। এটি জীবন মৃত্যুর বিষয়। পরিস্থিতি অনেক বেশি ভয়ঙ্কর। ত্রাণ কেন্দ্রের আশেপাশে ইসরায়েলিদের ট্যাঙ্ক থেকে সারা দিনই গোলাগুলি হচ্ছে। মানুষ এক বেলার খাবারের জন্য গুলি খেয়ে মরছে। গাজার বাসিন্দাদের পাশাপাশি অনাহারে মুমূর্ষু অবস্থা উপত্যকাটিতে হামাসের কাছে জিম্মি থাকা ইসরায়েলিদের। রবিবার আরও এক ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস। দয়া করে এই যুদ্ধ বন্ধ করুন। আমি না খেয়ে খুবই দুর্বল হয়ে পড়েছি এবং মনে হচ্ছে অনাহারেই মারা যাব। আমি নিশ্চিত যে আমার মতোই অন্য জিম্মিরাও না খেয়ে আছে। গাজাবাসীর জন্য না হলেও অন্তত আমাদের জন্য এই যুদ্ধ বন্ধ করে ত্রাণ পাঠান, আমাদের খাবার আর পানি পাঠান। তবে এই ভিডিও দেখে ক্ষুব্ধ হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন, এইসব ভিডিও প্রকাশ করে ইসরায়েলের জনগণের মনোবল নষ্ট করার চেষ্টা করছে হামাস। তারা আমাদের দুর্বল করার চেষ্টা করছে, কিন্তু আমরা ভেঙে পড়ব না। বরং জিম্মিদের মুক্তির বিষয়ে আমাদের প্রতিশ্রুতি আরো দৃঢ় হচ্ছে। গাজা আর কোনো অবস্থাতেই ইসরায়েলের জন্য হুমকির কারণ হবে না। এদিকে ইসরায়েলের অব্যাহত হামলা আর অবরোধে ভেঙে পড়েছে গাজার অর্থনীতি। ব্যাংক থেকে অর্থ তুলতে হিমশিম খাচ্ছেন গাজাবাসী। যদি কেউ অর্থ তুলতে চান তাহলে তাকে নিতে হচ্ছে দালালের সহায়তা, আর দালাল এক্ষেত্রে প্রায় অর্ধেক টাকাই রেখে দিচ্ছে। এতে সংকট আরো বাড়ছে। সৃষ্টি ঘটক, ৭১। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রার্থনা করায় কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব ও জর্ডান। রবিবার আল আকসায় প্রকাশ্যে প্রার্থনা করেন বেন গভির। এরপরই সৌদি আরব এক বিবৃতিতে জানায়, এ ধরনের কর্মকাণ্ড এই অঞ্চলে উত্তেজনা আরও উস্কে দিবে। ইসরায়েলি সরকারের কর্মকর্তারা আন্তর্জাতিক আইন ও নিয়মের যে ব্যত্যয় ঘটাচ্ছে সেগুলো থামানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় দেশটি। এদিকে আল আকসা মসজিদের দায়িত্বে রয়েছে জর্ডান। জর্ডানও এই কর্মকাণ্ডের নিন্দা জানায়। দেশটি জানায়, আল আকসা মসজিদে ইসরায়েলের কোনো ধরনের এখতিয়ার নেই। এই মসজিদ নিয়ে কয়েক দশক পুরনো চুক্তি অনুযায়ী পবিত্র এই মসজিদটিতে মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বীরা প্রার্থনা করতে পারবে না, তবে ইহুদিরা চাইলে মসজিদ প্রাঙ্গণে যেতে পারবে। আল আকসা মসজিদ ও পশ্চিম তীর পুরোপুরি দখলের হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। জেরুজালেমে পূর্ণ দখলদারিত্ব আরোপ করা হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। রবিবার এক্সে এক পোস্টে তিনি জানান, দ্বিতীয় টেম্পল ধ্বংসনের ২০০০ বছর পর পশ্চিম দেয়াল এবং আল আকসা আবারও ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে এসেছে। তিনি জানান, ইসরায়েলকে যারা ঘৃণা করছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জেরুজালেম, পশ্চিম দেয়াল এবং আল আকসা মসজিদে পূর্ণ নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করা হবে বলেও জানান এই প্রতিরক্ষা মন্ত্রী।
অস্ট্রেলিয়ার সিডনির হারবার ব্রিজে হাজারো মানুষ ফিলিস্তিনপন্থী বিক্ষোভ মিছিল করেছে। রবিবার প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে বিক্ষোভকারীরা এই মিছিলে যোগ দেয়। এ সময় বিক্ষোভকারীরা যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় শান্তি ও ত্রাণ সরবরাহের আহ্বান জানায়। মিছিলে নানা বয়সী মানুষ অংশ নেয়। তাদের মধ্যে ছিলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাজান্সো। মেলবোর্নেও একই ধরনের বিক্ষোভ মিছিল হয়েছে। পুলিশ জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে শত শত সদস্য মোতায়েন করা হয়। এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ইসরায়েলের ত্রাণ নিয়ে অব্যবস্থাপনা ও বেসামরিক নাগরিক হত্যাকে ন্যায়সঙ্গত নয় বলে সমালোচনা করেছেন। ইসরায়েলের হুমকি এখন অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন ইরানের সেনাবাহিনী প্রধান আমির হাতামি। রবিবার এক বিবৃতিতে এমনটাই দাবি করেন তিনি। হাতামি জানান, ইসরায়েলের 1% হুমকিতে 100% হুমকি হিসেবে বিবেচনা করতে হবে। তবে তিনি জানান, ইসলামী প্রজাতন্ত্রের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি অক্ষত রয়েছে এবং অভিযানের জন্য প্রস্তুত রয়েছে। এর আগে গত মাসে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাজ সতর্ক করেছিলেন, যদি তাদের হুমকি দেওয়া হয় তবে ইসরায়েল আবারও ইরানে হামলা চালাবে। পাকিস্তান সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে শাহবাজ বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারের পূর্ণ অধিকার রয়েছে। প্রধানমন্ত্রী ভবনে মাসুদ পেজেশকিয়ানকে স্বাগত জানান শাহবাজ শরীফ। এরপর ইরানের প্রেসিডেন্টকে গার্ড অব অনার দেওয়া হয়। যৌথ সংবাদ সম্মেলনে শান্তিপূর্ণ উদ্দেশ্য ইরানের পারমাণবিক বিদ্যুৎ অর্জনের অধিকারকে সমর্থন করে এবং শাহবাজ বলেন, ইসলামাবাদ এই গুরুত্বপূর্ণ বিষয়ে তেহরানের পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তান ও ইরান রবিবার দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং বার্ষিক বাণিজ্যের পরিমাণ $8 বিলিয়ন পৌঁছাতে সম্মত হয়েছে। এই পদক্ষেপকে কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বের একটি নতুন পর্যায় বলে অভিহিত করা হয়। 3 বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধে গত জুলাই মাসে সর্বোচ্চ সংখ্যক রুশ ড্রোন হামলার শিকার হয়েছে ইউক্রেন। শুধু জুলাই মাসে দেশটিতে দূরপাল্লার রুশ হামলার পরিমাণ 16% বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, শান্তি আলোচনার স্থবিরতার মধ্যে ইউক্রেনে ব্যাপক বোমাবর্ষণ করছে ক্রেমলিন। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়ায় জুলাই মাসে ইউক্রেনে বেসামরিক হতাহতের সংখ্যা 3000-এর মধ্যে 3 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এদিকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে সহায়তার জন্য আন্তর্জাতিক সহযোগিতার প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। অন্যদিকে রাশিয়ার কর্মকাণ্ডকে জঘন্য বলে তিরস্কার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আসছে। রাশিয়ার ফার ইস্টে কামচাটকা উপদ্বীপে গত সপ্তাহের শক্তিশালী ভূমিকম্পের পর এবার সেখানে 600 বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো জেগে উঠেছে আগ্নেয়গিরি। গত সপ্তাহে ভূমিকম্পের সাথে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের সম্পর্ক থাকতে পারে বলছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের পর প্রায় 600 বছর পরে জ্বলে উঠেছে একটি ঘুমন্ত আগ্নেয়গিরি। কামচাটকার ক্রাসেনিনিকভ আগ্নেয়গিরি শনিবার রাতে 6 কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছাই আকাশে ছুড়ে দেয়। এই অগ্নুৎপাতের কয়েক ঘন্টা পর 6.7 মাত্রার আবারও একটি বড় ধরনের ভূমিকম্প হয় দেশটিতে। এর প্রভাবে কামচাটকা উপদ্বীপের 3টি এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। গত সপ্তাহে আঘাত হানা 8.8 মাত্রার ভূমিকম্পের সঙ্গে এই ঘটনার যোগসূত্র থাকতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। রাশিয়ার ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন, গত বুধবারের ভূমিকম্পের পর কয়েক সপ্তাহ ধরে শক্তিশালী পরাঘাত হতে পারে। কামচাটকা ভলকানিক ইরাপশন রেসপন্স টিমের প্রধান ওলগা গিরিনা জানান, ক্রাসেনিনিকভ আগ্নেয়গিরির সর্বশেষ অগ্নুৎপাত হয়েছিল 15 শতকে। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা RIকে তিনি বলেন, এবারকার অগ্নুৎপাতের পেছনেও সম্ভবত গত সপ্তাহের 8.8 মাত্রার ভূমিকম্পের প্রভাব রয়েছে। কামচাটকা উপদ্বীপটি প্রত্যন্ত হলেও এটি প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থিত, যেখানে অনেক বেশি ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে। শারমিন স্বপ্না, 71। পাকিস্তানের চলতি মৌসুমে বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে 299 জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে 140 জনের শিশু বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ NDMA।
এক প্রতিবেদনে এনডিএমএ জানায়, জুনের শেষ সপ্তাহ থেকে বৃষ্টিজনিত দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 715 জন। নিহতদের মধ্যে 102 জন পুরুষ এবং 57 জন নারী। এনডিএমএর তথ্য মতে গত এক মাসে দুর্যোগে 1676টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 562টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। প্রাণ হারিয়েছে 428টি গবাদি পশু। এছাড়া 2880 জনকে উদ্ধার ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 4 থেকে 7 আগস্ট পর্যন্ত দেশটির উত্তরাঞ্চলে বৃষ্টি ও বজ্রঝড় সহ ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। জাপানের রাজধানী টোকিওর কাছে নর্দমার পাইপ পরীক্ষা করার সময় ম্যানহোলে পড়ে 4 শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। শহরটি কর্মকর্তারা জানান, জানুয়ারিতে রাস্তায় একটি বিরাট গর্ত তৈরি হওয়ার পর কেন্দ্রীয় সরকার স্থানীয় পৌরসভাকে নর্দমার পাইপগুলো পরীক্ষার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ পালন করতে শ্রমিকরা একটি জরুরি পরিদর্শনে নিয়োজিত ছিলেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, পরিদর্শন চলাকালে একজন শ্রমিক ম্যানহোলে তার সহশ্রমিকরা তাকে বাঁচানোর চেষ্টা করার সময় আরও 3 জন পড়ে যান। ওই এলাকার ফায়ার সার্ভিসও এ ঘটনা নিশ্চিত করেছে। ওই 4 শ্রমিককে ম্যানহোল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের বিদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য কাগজের নথিপত্রের পরিবর্তে ই-ভিসা ব্যবস্থা চালু করেছে যুক্তরাজ্য। এর ফলে গত 15 জুলাই থেকে যারা বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসার আবেদন করেছেন, তারা পাসপোর্টে আর ভিসার স্টিকার পাবেন না। দেশটির সরকার বলছে, ভিসা স্টিকারের পরিবর্তে চালু হওয়া ই-ভিসা সম্পূর্ণভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষিত থাকবে। এই পদক্ষেপের অংশ হিসেবে যুক্তরাজ্য ইতিমধ্যে বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট বিআরপি বাতিল করে দিয়েছে এবং এর পরিবর্তে ই-ভিসা চালু করেছে। যুক্তরাজ্যের হোম অফিস বলছে, এই পরিবর্তনের উদ্দেশ্য হলো প্রবেশাধিকার সহজ ও নিরাপদ করা এবং ডিজিটালাইজেশন প্রক্রিয়াকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া। আগামী ডিসেম্বরের মধ্যে মিয়ানমারে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে দেশটির জান্তা সরকার। তবে অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলেও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঠিকই দায়িত্বে থাকছেন মিন অং লাইং। এছাড়া দেশের শীর্ষ পর্যায়েও হচ্ছে না রদবদল, ফলে গণতান্ত্রিক নিয়ম কতটা মানা হবে এবং সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। জান্তা সরকারের 4 বছরের সামরিক শাসন ও দীর্ঘ দমনপীড়নের পর যখন এলো নির্বাচনের ঘোষণা, তখনও খুশি নয় বিরোধীরা। আপত্তি তুলেছে মানবাধিকার সংস্থাগুলো, কারণ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বে থেকে নির্বাচন কতটা স্বচ্ছ হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, অভ্যুত্থানে জান্তা বাহিনী 6000-এর বেশি মানুষকে হত্যা করেছে। বিচার ছাড়া আটক করা হয়েছে 20,000-এর বেশি মানুষকে। অভ্যন্তরীণ বাস্তুচ্যুতের সংখ্যা 35 লাখের বেশি। দেশটির মানবাধিকার ও আইন শৃঙ্খলার এমন পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে তা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে তা নিয়ে আশঙ্কায় আন্তর্জাতিক মহল। আসন্ন নির্বাচনকে প্রহসন বলছে পশ্চিমা বিশ্ব। অনেকেই একে দেখছে জেনারেলদের ক্ষমতা পাকাপাকি করার কৌশল হিসেবে। এরই মধ্যে ডিসেম্বরের নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে বিরোধী দলগুলো। তাদের দাবি, সেনাপ্রধানের ছত্রছায়ায় থাকা অন্তর্বর্তী সরকারে প্রাধান্য পাবে সামরিক বাহিনীর অনুগত প্রার্থীরা। ফলে নির্বাচনে দাঁড়াতে অনেকেই দেখাচ্ছেন অনাগ্রহ। গত বছর ভোটার তালিকা তৈরির জন্য একটি জনশুমারি করে জান্তা সরকার। এতে 330টি টাউনশিপের মাঝে 145টি তালিকা শেষ করা হয়। এতে দেশটির বহু অঞ্চলে জান্তা সরকারের নিয়ন্ত্রণ না থাকার বিষয়টি স্পষ্ট হয়। এদিকে নির্বাচনের প্রস্তুতি হিসেবে 63টি টাউনশিপে আইন শৃঙ্খলা নিশ্চিতে সামরিক শাসন জারি করেছে জান্তা সরকার। বর্তমানে 63টি টাউনশিপের মাঝে 46টি আছে বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে। বাকি 16টির মাঝে শুধু শহর অঞ্চল জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে। কিছু এলাকার দখল নিতে এখনও চলছে সংঘর্ষ। বিশ্লেষকদের মতে, আগামী কয়েক মাসের মধ্যে হাতছাড়া অঞ্চলগুলো নিয়ন্ত্রণে নিতে না পারলে ওইসব এলাকায় নির্বাচন করা সম্ভব হবে না জান্তা সরকারের। মনিরুজ্জামান বাবু, 71। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বজোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।